কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলেও হাইকোর্টের রায় হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত। শীর্ষ আদালতে 25,753 জনের চাকরি বাতিল। ক্যান্সার আক্রান্ত সুমা দাসের চাকরি বহাল যদিও রাখা হয়েছে এবং 2016-র সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং বাতিল করা হয়েছে যে চাকরি প্রার্থীদের বেতনের টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আজ এই মামলার রায়দান ছিল। 26,000 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এর পরবর্তীতে কি বিভিন্ন নিয়মের কথা জানিয়েছে আজ শীর্ষ আদালত। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া যে শুরু করতে হবে সেই বিষয়টিও জানানো হয়েছে আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এসএসসি শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছিল। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগেলিটি হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। আপনারা শুনলেন আইনজীবীর কি বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, এসএসসির যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল এর আগেই আমরা দেখেছিলাম, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল তারা, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার রায় দিয়েছিল তারা, এবং যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল এবং 4 সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এবং চাকরিহারারাও দফায় দফায় মামলা করেছিল এবং সুপ্রিম কোর্টে আজ সেই মামলারই রায়দান ছিল। সেখানেই পুরো প্যানেল বাতিল করার রায় কিন্তু দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকেও। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকের যে রায়দান প্রক্রিয়া, সেই রায়দান প্রক্রিয়া মূলত কোন কোন বিষয় গুরুত্ব পেল বলে মনে হচ্ছে? দেখো, আজকের রায়দান প্রক্রিয়া কিন্তু রায়ের ফলে কিন্তু এই যে 25,753 জনের চাকরি যে বাতিল বলে ঘোষণা হলো, এর পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে চাল আর কাঁকড় আলাদা না করার ফল। অর্থাৎ এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্যের পক্ষ থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দেওয়ার জন্য, সেই তালিকা যদি আজকে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়তো তাহলে কিন্তু এই রায়ের ক্ষেত্রে যোগ্যদের চাকরি বহাল থাকতো, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। এছাড়াও সুপ্রিম কোর্টে যে এসএসসি কর্তৃপক্ষ, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্যের পক্ষ থেকে যে নথি জমা পড়েছিল তার মধ্যে কিন্তু যথেষ্ট ফারাক ছিল, এমনটাই এই মামলায় সংযুক্ত আইনজীবীরা মনে করছেন। এছাড়াও সিবিআই এর পক্ষ থেকেও কিন্তু বারবার চাওয়া সত্ত্বেও যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে পেশ করা হয়নি। ফলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের কাছে এই রায় ছাড়া অন্য কোনো পথ ছিল না বলে মনে করছে আইনজীবী মহল। কলকাতা হাইকোর্টও কিন্তু এই একই বিষয়ের ওপর দাঁড়িয়ে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ জারি করেছিল। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যে গড়মিল ছিল, এই বিষয় কিন্তু সুপ্রিম কোর্টও তার পর্যবেক্ষণে বিশেষভাবে উল্লেখ করেছেন। তাই সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে পরিষ্কারভাবে মন্তব্য করেছে যে সুপ্রিম কোর্ট মনে করছে না যে কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে কোনোভাবে হস্তক্ষেপের প্রয়োজন আছে। যদি আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকাই তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে যে
কলকাতা হাইকোর্ট যে রায়দান করেছিল সেই রায়ের বেশ সমস্ত অংশই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। যেমন 25,753 জনের যে চাকরি বাতিল হলো, সেই চাকরিহারাদের সম্পূর্ণ বেতনের অর্থ ফেরত দিতে হবে, তা কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখ ছিল। এছাড়া 3 মাসের মধ্যে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকবে, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে জমা পড়ত, তাহলে হয়তো সুপ্রিম কোর্টের রায়ে যোগ্যরা অন্তত চাকরিতে বহাল থাকতো। তবে সুপ্রিম কোর্ট একটি জায়গায় পরিষ্কার করে দিয়েছে যে রাজ্য সরকার বা সরকারের অন্য কোনো বিভাগ থেকে যারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে চাকরি পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হলেও তারা পুনরায় পূর্বের পদে ফিরে যেতে পারবেন। অর্থাৎ তারা আগে যে সরকারি কর্মচারী হিসাবে যে পদে চাকরি করতেন, সেই পদে তারা পুনরায় চাকরি পাবেন। কিন্তু এই বাতিল হওয়া চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুনভাবে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং তারা অংশগ্রহণ করতে পারবে, এটাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে সরকারের যে সমস্ত বিভাগ, এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকার যে এই মামলা, যারা এই মামলায় অংশগ্রহণ করেছিলেন বা সংযুক্ত ছিলেন, তারা যদি সঠিকভাবে তালিকাটিকে পর্যবেক্ষণ করে যেই তালিকায় অযোগ্য এবং যোগ্যদের আলাদা করে সেই তালিকা আদালতে জমা করতেন, তাহলে হয়তো যোগ্য প্রার্থীদের চাকরি আজ বহাল থাকতো। এমনটাই যেমন দাবি করছে রাজনৈতিক মহল, ঠিক তেমনটাই দাবি করছে চাকরিহারারা, তেমনটাই দাবি করছে রাজনৈতিক আইনজীবী মহল। অর্থাৎ যে আদালত যে সময়সীমা দিয়েছিল, আদালত যে বারবার সেই তালিকা জমা দেওয়ার যে সময় দিয়েছিল, সেই সময় কিন্তু সঠিকভাবে যদি এই নথি জমা পড়তো, তাহলে আজকে 25,753 থেকে অনেক কম সংখ্যক মানুষের চাকরি যেত এবং যোগ্য প্রার্থীরা চাকরিতে বহাল থাকতেন। কিন্তু সেই তালিকা জমা না পড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সম্পূর্ণ প্যানেল, অর্থাৎ 2016 সালের সেই প্যানেল বাতিল বলে ঘোষণা করল। উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে এই মামলাটি যখন একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল, সেই সময় কিন্তু এই 26,000 অর্থাৎ এই 25,753 জনের চাকরি বাতিলের মৌখিকভাবে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে যখন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি সেই নিযুক্ত হয়েছিল, সেই সময় কিন্তু বিচারপতি রঞ্জিত বাগের কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে গড়মিল হয়েছিল, তা কিন্তু বিশেষভাবে উল্লেখ ছিল। সেই কারণেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিল। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় কিন্তু এও উল্লেখ রয়েছে যে সিবিআই যে তদন্ত করছে এবং তার প্রেক্ষিতে যে ফৌজদারি মামলা চলছে, সেই মামলা কিন্তু চলবে, সিবিআই এর তদন্ত চলবে। এই ঘটনার পেছনে আরও যারা রয়েছেন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের যাতে চিহ্নিত করতে পারে সিবিআই, সে বিষয়ে কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের পরে যে ফৌজদারি মামলা, সেই মামলা এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বিশেষভাবে উল্লেখ রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলেও শীর্ষ আদালত, আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।
আজকের এই রায়দান নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাঁর কি বক্তব্য শুনব। 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না, শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি। শুনলেন আপনারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, আজই কিন্তু এই রায়দান করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং যেই রায়দানে আমরা দেখলাম মূলত কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল 2016 সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পুরো প্যানেল বাতিল করার যে নির্দেশ দিয়েছিল, সেই একই রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকেও। 25,753 জনের চাকরি বাতিল হলো, যদিও ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে বলেও আজকে জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং এখানেই বারংবার যে প্রশ্ন উঠে আসছে যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে যে বাছাই করা যায়নি, এসএসসির পক্ষ থেকে সেই বিষয়টি বারংবার জানানো হয়েছিল, বারংবার এসএসসিকে প্রশ্ন করা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে যে এদের মধ্যে যারা বৈধ চাকরি প্রাপক এবং যারা অবৈধ তাদের মধ্যে কি আদৌ বাছাই করা সম্ভব, এবং সেই বিষয়টিও কিন্তু পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। যেহেতু অযোগ্য এবং যোগ্যদের বাছাই করা গেল না, সেই কারণেও 26,000 এই যে চাকরি বাতিল হলো এবং সেই রায় বহাল থাকলো শীর্ষ আদালতে। পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট, এবং নতুন পরীক্ষা হবে এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিস। দেখুন, প্রথমেই বলি কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টি বহাল রেখেছেন। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে, ফ্রেশ সিলেকশন প্রসেস। যারা টেন্টেড ক্যান্ডিডেট, নন লিস্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, আমি আবার সাবমিশনের সময় নির্দিষ্টভাবে বলেছিলাম যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে এতজন চাকরি পেয়েছে, এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এর পরে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি দেওয়া হয়েছে, এবং ওএমআর শিট ম্যানিপুলেশনের পরে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে, তাদের প্রত্যেককে স্যালারি ফেরত দিতে হবে। দেখুন, 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে যাবে, ফলে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে গেলে যা যতগুলো ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে, ফলে এই নিয়ে কোনো আর কিছু বলার নেই। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকে ঘটনার পরে। সেটা কে আইডেন্টিফাই করবে, কে যোগ্য, এটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল তো এসএসসির, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল বোর্ডের, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল স্টেটের। তারা করেছে? তারা করেনি। তারা 3টে সংস্থা 3 রকম তথ্য দিয়েছে, এখন তাদের দায়ী নিতে হবে। সেটা করতে পারে, সেটা নিয়ে মন্তব্য করব না ভবিষ্যতে কি। আপনারা শুনলেন আইনজীবীদের কি বক্তব্য পরপর, এবং 2016 সালের যে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করলো আজ সুপ্রিম কোর্ট। মূলত কলকাতা হাইকোর্টের রায় কিন্তু বহাল
রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং আজকের এই রায়দান প্রসঙ্গে চাকরিহারা যারা, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। বলা হয়েছে যারা দুর্নীতির লিস্টে যাদের নাম আছে তাদের কথা বলা হয়েছে, যারা দুর্নীতি করেনি সেই লিস্টে যাদের নাম নেই তাদের কথা কিন্তু বলা হয়নি। আমাদের দুর্নীতি লিস্টে নাম নেই, তাই আমাদের বেতন ফেরতের কথা তো আসছে না। ছোটবেলা থেকে দেখেছি জানেন তো, যে মা কাকরগুলো বেছে রান্না করতো। তো আমার মনে হয় যারা চাল কাকর আলাদা করতে পারে না তাদের রান্নার প্রসেসটাই বাদ দেওয়া উচিত। আপনি বুঝতে পারছেন আমি রূপকর্তে কি বলতে চাইছি? যারা চাল কাকর আলাদা করতে পারে না তাদের রান্নার প্রসেসটাই বন্ধ করে দেওয়া উচিত, সেই যোগ্যতাই তাদের নেই। বুঝতে পেরেছেন কি বললাম? ওই যে আমাদের নাম কোনো দুর্নীতির লিস্টে নেই, আমাদের এগেনস্টে ন্যূনতম কোনো রকম অ্যালিগেশন পাওয়া যায়নি। দোষ যদি বলতে পারেন এটাই যে একটা দুর্নীতির প্যানেলের মধ্যে আমরা এসে পড়েছি। নিজেরা দুর্নীতি করিনি, দুর্নীতি হয়েছে, বাট সেটা সবাই করেনি। কিছু জন দুর্নীতি করেছে, তাদের জন্য যারা দুর্নীতি করেনি তারাও আর কি, মানে গ্রামে 4টে চোর আছে, বুঝতে পেরেছেন? আমি জানি 4টে চোর আছে যারা সাংঘাতিক রকমের চোর, তো আমি আইডেন্টিফাই করতে পারছি না, তো গোটা গ্রামটা জ্বালিয়ে দেওয়া হোক, এটাই আর কি ব্যাপার। পরবর্তীতে কি করব আমি এখনো এই খবরটা নিয়ে ডাইজেস্ট করতে পারছি না, তো পরবর্তীর কথা আমি এখন বলতে পারবো না। শাহানি নাজনীন। এক্ষুনি ভাবার মতো পরিস্থিতিতেই নেই, এখন পায়ের তলায় আমাদের মাটি নেই যে এরপরে কি হবে। এতগুলো বছর এই চাকরির পিছনে যে সময়টা গেল, সেই সময়টা তো আর কেউ ফেরত দিতে পারবে না। আমরা যে এতটা পরিশ্রম করলাম, বাড়ি থেকে এত দূরে এসে যে চাকরি করছিলাম, এটা কি সম্ভব কখনো যে 6 বছর চাকরি করার পরে এরকম ভাবে চাকরি চলে যেতে পারে? সেটা কি আমাদের দোষ? যাদেরকে চাল কাঁকর বাছার দায়িত্ব যাদের, তারা যদি ব্যর্থ হয় সেটা কি আমাদের দোষ? আমরা কেন ভুগবো? আমাদেরকে কেন শাস্তি পেতে হবে? আর এটা কত বড় শাস্তি সেটা কি কেউ বুঝতে পারছে যে কত বড় শাস্তি হতে পারে যার মানুষের কাছ থেকে তার রুজি ছিনিয়ে নিলে? আমাদের সময়টা ফেরত দিক সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত তো সবই পারেন। যতগুলো বছর শিক্ষকতার পেছনে দিয়েছি সেই সময়টা ফেরত দিক। আমার একটাই দাবি, আমার ব্যক্তিগতভাবে একটাই দাবি, আমার সময়টা শুধুমাত্র ফেরত দেওয়া হোক। সিবিআই এর ভূমিকা সিবিআই পালন করেছে, তারা সাকসেসফুল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তার দায়ও আমাদের নয়, কোনোভাবেই আমাদের দায় নয় যে চাল কাঁকর আলাদা করতে তারা পেরেছে নাকি পারেনি। এখানে আমাদের কোনো দায়বদ্ধতা ছিল না। আমি কলকাতার শক্তিগড় হাই স্কুলে চাকরি করতাম। শুনছিলেন আপনারা চাকরিহারাদের কি বক্তব্য। এই প্রসঙ্গে 2016 সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দান করল আজ শীর্ষ আদালত।